ভবানীপুরে মমতা ব্যানার্জি কি হারবেন? দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটি ছুড়ে দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করলাম। প্রথমে আসুন মমতা ব্যানার্জির ভাষণ ও বডি ল্যাঙ্গুয়েজ একটু দেখে আসি। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে। কই দাঙ্গা তো করে না? পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো, এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো। তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো। মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পরাজয়ের আশঙ্কা মমতা ব্যানার্জির চোখে মুখে ফুটে উঠেছে। আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে তিনি কি কাজ করবেন, এ সমস্ত বিষয় তার বক্তব্যে পাওয়া যাচ্ছে না। তিনি অবলীলায় মিথ্যা ও ভাট বুকে যাচ্ছেন। মমতা ব্যানার্জির এই সমস্ত কথা এখন আর কেউ তেমন বিশ্বাস করেন না। গ্রামে থেকে কুমিরের সঙ্গে লড়াই করার সাহস অনেকের থাকে না, তাই মমতায় সবাই অনিশ্বাস সত্ত্বেও যেতে হয়, তাই যান। এরপরও মমতা অভিষেকের সভাগুলোতে সেভাবে লোক হচ্ছে না। এর থেকে কি তৃণমূলের পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দর্শক, আপনারাই বিচার করবেন। মমতা ব্যানার্জির বিজেপির উপর মূল অভিযোগ দুটি, একটি এসআইআর সংক্রান্ত, দ্বিতীয়টি নির্বাচন কমিশনের অতি তৎপরতা, তার সেটিং অফিসারদের বদলি করিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি হাইকোর্টে গেছেন, সেখানে এর ফয়সালা হোক। যদি নির্বাচন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমারের এত সাংবিধানিক ক্ষমতা না থাকে, তাহলে শুধু শুধু মমতার সেটিং অফিসারদের কেন বদলি করে দেবে? এর সাংবিধানিক ব্যাখ্যা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকেই আমরা দেখতে পাব। আবার মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী, যিনি ভারতের আইন কানুন, সংবিধান, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই মানেন না। তিনি নিজেকে একটি স্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মমতা সরকারের বিরুদ্ধে 25 দফা চার্জশিট পেশ করেছেন। মমতা ব্যানার্জি অমিত শাহের এই চার্জশিটের আইটেম ধরে ধরে জবাব দিন। আমরা আইটেম ধরে ধরে অমিত শাহের অভিযোগগুলির জবাব আশা করছি। মিথ্যা ভাট না বকে সুস্থ রাজনীতিতে ফিরে আসুন।
নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নন্দীগ্রামে তৃণমূল হারছে, কারণ সেখানে তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়ানোর মতো প্রার্থী খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল প্রার্থী এই কর সাহেব শেষ পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারবেন তো, নাকি নমিনেশন উইথড্র করে শুভেন্দু অধিকারীকে ওয়াক ওভার দিয়ে দেবেন? এর উত্তর সময়েই পাওয়া যাবে। এবার আসুন মমতার খাস তালুক ভবানীপুরেও মমতার পরাজয়ের লক্ষণ পরিস্ফুট হচ্ছে। যে তথ্যগুলো সংবাদ মাধ্যমে উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে ভবানীপুরের সাধারণ মানুষ এতদিন ভোট দিতে পারত না। পুরো ভবানীপুর বিধানসভা ক্ষেত্র মমতা ব্যানার্জির ভাই ভাতিজা ভাইপোদের রাজত্ব চলত। সেখানে কেউ বাড়ি ভাড়া নিতে বা দোকান ভাড়া নিতেও মমতার পরিবারকে নজরানা দিতে হতো। জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তো দিতেই হতো। পুরো ভবানীপুর অঞ্চল জুড়ে মমতা ব্যানার্জি এক তাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার পরিবার ঠিক কত জমির মালিক? 2013 সনে সিপিএম নেতা গৌতম দেব একটি হিসাব দিয়েছিল। মমতার পরিবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এলাকায় মোট 35টি প্লটের মালিক। এটা 2013 সালের হিসাব। 2026 সালে মমতার পরিবার কত সম্পত্তির মালিক আজ পর্যন্ত কেউ হিসাব দিতে পারেনি। মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরে ঢুকতেই মানুষ আস্তে আস্তে খোলস সেরে বেরিয়ে আসছেন। শ্রী শুভেন্দু অধিকারী মানুষের মুখে ভাষা ফুটিয়ে তুলছেন। 2011 সনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুরে মনীশ গুপ্তের কাছে হেরে গিয়েছিলেন। এটা একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত আছে। এবার যদি ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি হেরে যান, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি কেন বলবো, সারা ভারতবর্ষের রাজনীতিতে একটা অনন্য নজির সৃষ্টি হবে। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে একবার সে অভিজ্ঞতা তার সঞ্চয় হয়েছে। তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। তার লক্ষণ কিন্তু স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। মমতার 15 বছর রাজত্বকালে নিয়ম ছিল রামনবমীর মিছিল করতে গিয়ে হিন্দুরা শুধু মার খাবে, মার দিতে পারবে না। এবার হিন্দুরাও তার প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। এতেই মমতা ব্যানার্জির খুব গোসা হয়ে গেছে। এই কিছুদিন আগে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে কোনো মুসলিম শ্রমিক ঝাড়খণ্ডে গিয়ে মারা গেছে। সেই নিয়ে ব্যাপক হিংসাত্মক আন্দোলন হলো। আন্দোলন বলবো কি, একতরফাভাবে হিন্দুদের ঘরবাড়ি দোকানপাট লুট করা হলো। তাতে অবশ্য মমতা ব্যানার্জি খুশি হয়েছিলেন। মমতার মন্তব্য ছিল শুক্রবার মুসলিমরা জামাত হয়ে এগুলো করতেই পারে। কিন্তু গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়ালো এনআইএ তদন্ত শুরু হওয়াতে। মমতা সরকার এনআইএ তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। তাতেও কিন্তু এনআইএ তদন্ত আটকানো যায়নি। হিন্দুরা আর পরে মার খেতে রাজি নয়, তারাও প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। আরেকটি খবর দিয়ে এই প্রতিবেদন শেষ করব। কুচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক অর্থাৎ হিপি সাহেব 2 বিচারপতিকে চিঠি দিয়ে হুমকি দিয়েছেন। হিপি সাহেবের বক্তব্য হলো তিনি চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছেন, কিন্তু বিচারপতিগণের বক্তব্য হলো তাদেরকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ওই 2 বিচারপতি যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মিস্টার সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান বিচারপতি মহোদয় রাজ্যের ডিজিকে ফরওয়ার্ড করেছেন। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে 60 লক্ষ ভোটারের ভাগ্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ও
কলকাতা হাইকোর্টের নির্দেশনায় প্রায় 700 জন বিচারপতি এই ঝাড়াই বাছাইয়ের কাজ করে চলেছেন। আমরা দেখলাম না মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিরা বিচারপতিদের চিঠি দিতে সেখানে হিপি কি করে 2 বিচারপতিকে হুমকি দিয়ে চিঠি দেয় বলে না পাগলের গোবদয়ানন্দ। তৃণমূল দলটা হিপি করে তোলেনি, সারা জীবন মাস্তানি গুন্ডামি করে বেরিয়েছে। কোনটা করা যায় কোনটা করা যায় না এ বোধ বুদ্ধি হিপির নেই। যার পরিশ্রমে কুচবিহারে তৃণমূল দলটা গড়ে উঠেছিল তিনি সর্বজন চোদ্দীয় রবি ঘোষ। তার সঙ্গে আমার রাজনৈতিক মতভেদ আছে, কিন্তু আমি তাকে দাদা হিসেবেই শ্রদ্ধা করি। আমার প্রতিবেদনটি যদি কোনো তৃণমূল কর্মী বা শুভনোধ্যায়ের নজরে পড়ে নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন আমি ঠিক বললাম নাকি ভুল বললাম। খাস কলকাতার পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে সেখানে 11-0 গোলে তৃণমূল বোল্ড আউট না হয়ে যায়। এবার যদি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারাতে পারেন তাহলে একটি বিশ্বনজির সৃষ্টি হবে এবং আগামী দিনে ভারতবর্ষের প্রধান পথের দিকে শুভেন্দু অধিকারী অনেকটা এগিয়ে যাবেন। যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজির নাম ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর নামও যুক্ত হবে। আসুন আমরাও লড়াইটার দিকে লক্ষ্য রাখি আর প্রতিদিন নতুন নতুন খবর হলে দিয়ে যাব। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।